আমি জানি না তুই এখন কষ্ট পাচ্ছিস ভিতর থেকে অনেক বেশি, কিন্তু বিশ্বাস করবা, আমি তো এজন্যই ভালোই করেছি যা করেছি। যদি তোর ভালো না হয় সে বিষয়টা আমি দেখতেছি। এখন আমি কিছুই বলবো না। কার সাথে বিয়ে ঠিক হয়েছে না হয়েছে তুই নিজের চোখে দেখে। আমি জানি যে অনেক খুশি, বেশি একটু চেষ্টা কর, পাবি। কিন্তু পরে যখন খুশি হবি সেই মুখটা আগে আমি দেখব। কথাটা বলে নিজের রুমে চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, শুধু কান্না পাচ্ছে। মনে মনে আল্লাহকে দোষ দিচ্ছি, এমনটা কেন হলো আমার সাথে? যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, আর যাকে চিনি না জানি না তাকে আমাকে বিয়ে করতে হচ্ছে। এই কষ্ট নিয়ে সারা জীবন কী করে বাঁচবো? আরও নানা কথা ভেবে কষ্টে চোখ দিয়ে পানি ঝরছিল অনেক বেশি। এমন সময় মনে পড়লো ফোনটা কোথায়। আমার তখনই মনে পড়লো, হ্যাঁ ফোন তো রুমে রেখে আসছি। তাড়াতাড়ি চোখের পানি মুছে রুমে চলে গেলাম, যে স্যারের নাম্বার বের করে স্যারকে কল দিলাম। আজকে আর সালাম টালাম কিছুই দিলাম না, সোজাসুজি বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে স্যার। তাহলে তোমার বিয়ের ইনভাইট পাচ্ছে। আমি ইনভাইট দেওয়ার জন্য নিশ্চয়ই ফোন করেছো। কোনো কথা বলছিল না। স্যারের কথা শুনে বোবা কান্না করে গেছে। এই লোকটা কি একটু দয়া মায়া নাই? কোনো মতো গলা ঠিক করে বললাম, স্যার আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, প্লিজ কিছু একটা করুন। আফরোজের গলা ঠিক নেই, মেয়েটা কান্না করছে বুঝতে পারছি, কিন্তু কিছু বলছি না। আমি বললাম, তোমার বাবা মা ঠিক করেছে। তুমি তোমার বাবা মাকে বলো তুমি বিয়ে করতে চাও না। আমাকে ফোন করে বলে কোনো লাভ নেই, আমি কিছুই করতে পারবো না। স্যার প্লিজ এমনটা করবেন না, আমি আপনাকে বিয়ে করতে চাই, অন্য কাউকে। আর আপনাকে যদি না পাই তাহলে নিজেকে শেষ করে দেব। তাও অন্য কারোর জন্য বউ সাজবো না। এই মেয়ে উল্টো পাল্টা কথা বলার জন্য তুমি কি আমাকে ফোন করেছো? আর কবে তোমার বিয়ে? কালকে আমার বিয়ে ঠিক করছে সবাই। তাহলে তো আর বেশি সময় নেই। বিয়ের অনেক কাজ আছে। এসব উল্টো পাল্টা চিন্তা বাদ দিয়ে মনের আনন্দে বিয়ের মার্কেট করো। বিয়েতে কি করবে না করবে সেসব নিয়ে ভাবো। প্রেম ভালোবাসার কথা ভুলে যাও। নতুন জীবনে অনেক বেশি শুভেচ্ছা জানালাম তোমাকে। এমনি মাথা খারাপ করে কান্না করছে, এখন আবার এসব শোনাচ্ছেন। জানা মতে আরও বেশি খারাপ লাগছে। রাগের মাথায় বলে ফেলাম, তুই কি বুঝিস না আমি তোকে ছাড়া অন্য কাউকে চাই না? তুই যদি আমার না হোস তাহলে আমি নিজেকে শেষ করে দেব, শুনে রাখ। একদম আমার সাথে তুই তুকারি করবে না। আমি তোমার স্যার হই। তুই ছাড় না অন্য কিছু নিজের ছাত্রীর মনের কথাই বুঝতে পারিস না। আমার যদি কিছু হয় তার জন্য তুই দায়ী থাকবি। আমি মরার আগেই তোর নামে লাভ লেটার লেখে তারপরেই মরবো, ফাজিল ছেলে কোথাকার। বুঝিস না আমায় নাকি বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় ছোট বাচ্চাদের মতো? ভালোবাসি অনেক বেশি তোকে। একদম আমার সাথে তুই তুকারি করবে না। আমি তোমার স্যার হই। কথা বলে থামতে আমি ফোনটা কেটে দিলাম। দিয়ে অন্য জায়গায় ফোন করে বলে দিলাম কিছু কথা। তারপর আমার ফুল ফ্যামিলির সাথে চলে গেলাম মার্কেট করতে। কম বেশি তো সব কিছুই কেনা হয়েছে, তবে একটা জিনিস কেনা এখনো হয়নি। আমাদের হবু বৌমার জন্য স্বর্ণের চুড়ি লাগবে, যা আমরা কালকে গায়ে হলুদ লাগাবার সময় পরিয়ে দিয়ে আসবো। আর নাকফুলও লাগবে স্বর্ণের। তুই যাবি না আমাদের সাথে? ঠিক আছে, তুমি এখানে বসো, আমরা কিনে নিয়ে আসি।
আমি তোকে ভালোবাসি, তুই আমার ভালোবাসা বুঝলি না? সারাদিন কান্না করলাম, তাও একবার খোঁজ খবর তুই নিলি না। আর কান্না করব না আমি তোর জন্য। কালকে তো অন্য কারো হয়ে যাব, তখন আর কোনো সময় ভাববো না তোর কথা। নিজেকে তুই কি মনে করিস? হ্যাঁ, একটা কথা মনে রাখিস, যারা অন্যায় করে তাদের কোনো একদিন অনেক শাস্তি পেতে হয়। তুইও শাস্তি পাবি দেখিস। তোর বউ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আবার ভাবিস না আমি অভিশাপ দিচ্ছি। আমার চোখের পানি কথাগুলো বলছে। কারো চোখের পানি ফেলে তো কেউ সুখী হতে পারে না, তুইও পারবি না। আর হ্যাঁ, তখন বলেছিস না আমার বিয়েতে তোকে ইনভাইট করব? হ্যাঁ, এখন থেকে বলছি, কালকে আমার বিয়েতে তোকে ইনভাইট করলাম আমি। আপনি কি আমাকে লেকচার দেওয়ার জন্য ফোন করেছেন? শোনেন, আমার আপনার আজাইরা লেকচার শোনার টাইম নাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যে আমাকে চায় না তার জন্য আমার চোখের পানি আমি আর ফেলবো না। আমি হাসি খুশি মুখেই সব কিছু অনুষ্ঠান করব, বিয়ে করব। আর হ্যাঁ, কালকে আমার বিয়েতে আপনাকে ইনভাইট করলাম, অবশ্যই আসবেন কিন্তু। আকাশের কাঁধে হাত রেখে বললাম, বাবা তুমি অনেক বড় হয়েছো, আজকে নতুন জীবনে পা দিতে যাচ্ছ। নতুনভাবে আমাদের বাড়িতে বৌমাকে কোনো কষ্ট দিও না।
সবসময় হাসি খুশি রেখো, যেমন আমি তোমার মাকে হাসি খুশি রাখি। এখন উপরে যে রেডি হয়ে নাও, একটু পর তোমার গায়ে হলুদ, তারপরে মেয়ের বাড়িতেও হলুদ পাঠাতে হবে। আমি জানি না আমার ছেলে এমন কিছু করবেও না। এখন উপরে যাও, রেডি হয়ে নাও। ভাইয়া চলো, এখন তো আমার নিচে যাওয়ার টাইম হয়েছে, গায়ে হলুদের সময় হয়েছে, সবাই নিচে যাইতে বলছে। আমার ভাইয়া দেখে ভাবিকে অনেক বেশি মিস করে, কল দেব, তবে শর্ত আছে। কল করার জন্য 10,000 টাকা দিতে হবে। ভেবে দেখো, পারো না হলে কিন্তু কল দেব না আমি। রুমে বসেছিলাম, সকালে ফ্রেশ হয়ে এমন সময় পার্লার থেকে আপুরা আসে, আমাকে সাজানো শুরু করলো। গায়ে হলুদও নাকি পালন করা হবে। আমার এমনি মন মানসিকতা ভালো নেই, তার উপরে এসব ঝামেলা একদম ভালো লাগছে না, কিন্তু কিছু করতেও পারছি না। আমি যে ভালো নাই তা আমি নিজেই জানি, অন্য কাউকে তো বুঝতে দেওয়া যাবে না, তাহলে আমার বাবা অনেক কষ্ট পাবে, অনেক বেশি, কারণ ছেলেটা আমার বাবার পছন্দের। তাই যথেষ্ট চেষ্টা করছি হাসি খুশি মুখে থাকার। ম্যাম, আপনি চেঞ্জ করেন দেন, তারপরে আমরা আপনাকে সাজিয়ে দিব। ঠিক আছে বলে ড্রেস চেঞ্জ করে নিলাম। হলুদ কালার লেহেঙ্গা, সাথে স্কার্ফ টাইপের ওড়না, আর হলুদ ফুলের জুয়েলারি পরানো হয়েছে। চুলগুলো পুরো ছাড়ানো, কালার মেকআপ হালকা করছে। ম্যাম, গায়ে হলুদের জন্য আপনার সাজ কমপ্লিট। আপনি একবার নিজেকে আয়নায় দেখে নিন কেমন লাগছে। এমনিতেই আমার মন মেজাজ ঠিক নাই, তার উপর আবার কিসের সাজগোজ। তাও আপুর কথা রাখতে নিজেকে আয়না দেখে নিজেই অবাক হয়ে গেলাম, কারণ অনেক সুন্দর হয়েছে সাজানো আমাকে, যেন এই সাজটা বিয়ের সাজ। আমি নিজেকে আয়নায় দেখতে আম্মু চলে আসলো। মাশাল্লাহ, আমার মেয়েকে দেখতে একদম মাশাল্লাহ, আমার মেয়েকে দেখতে একদম পরীর মতো লাগছে। যেদিন জন্ম হয় সেদিনও আমার ঘর আলোকিত হয়ে গিয়েছিল সব কিছুতে। আজ তোর বিয়ে, সব কিছু যেন আলোকিততেই ভরা। তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। হাসি খুশি মুখ করে বললাম, তোমারই তো মেয়ে, লাগবে না কেন? আমাকে নিয়ে ফুলের স্টেজে বসালো। প্রথমে আবার অনেকগুলো ছবি তুললো, আমিও একটু একটু স্টাইল দিলাম, কারণ বিয়ে তো জীবনে একবারই হয়, তাও প্রথম বিয়েটাই। এখন আর কিছু ভেবে মন খারাপ করব না। হাসি খুশিভাবে অনেকগুলো ছবি তুললাম। তারপর আমার আম্মু আমাকে গায়ে হলুদ লাগিয়ে দিল। একে একে সবাই গায়ে হলুদ দিতে শুরু করলো। ছেলের বাড়ি থেকে ছেলের ভাবি এসে আমার হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিল। নাকফুল এখন পরাবে না, কারণ নাকি বিয়ের সময় আমার বর আমাকে পরিয়ে দেবে। এখন ভাবি বসে সুন্দরভাবে গায়ে হলুদ দিয়ে সবাই নাচতে শুরু করে দিল, আর আমি বসে বসে সব কাহিনী দেখছি। আমি মনে করি ভাইয়াকে কল দিয়ে সবকিছু দেখাইতেছি। সবাই অনেক সুন্দরভাবে নাচ গান নিয়ে ব্যস্ত, আর ভাবিকে ফুল স্টেজে বসানো হয়েছে।
ও সরি ভাইয়া, ভুলে গেছি রে। তুই আমাদের ভাবিকে মিস করছি, ভাবিকে দেখতে চাস আর কাউকে না? দাঁড়া, এক্ষুনি ভাবিকে গিয়ে দেখাচ্ছি তোকে। আমার মাথায় আমার মাথায় পানি ঢালতেছে আর আমার চোখ দিয়ে বয়ে যাচ্ছে অঝরে নদীর জল। এ কেমন ব্যথা! না পারছি সহ্য করতে, না পারছি প্রকাশ করতে। নিজের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ ফুটে কাউকে বলতেও পারছি না, আব্বু, আম্মু, আমি এই বিয়ে করতে চাই না। চল আফরোজা, এখন রুমে যাই, ভালোভাবে ফ্রেশ হয়ে আয়, তাহলে তো আর ভালো লাগবে। রুমে যেয়ে ফ্রেশ হয়ে বসে আছি, কারণ একটু পর আমার হাতে মেহেদি লাগানো শুরু করবে। এমন সময় আফরিন আপু আসলো আর বলল, আফরোজা, তোর কি কিছু হয়েছে? এমন মনমরা হয়ে আছিস কেন? কালকে থেকে যখন থেকে বিয়ের কথা শুনেছিস, কিছু না বলে জড়িয়ে ধরে কান্না করছে হাউমাউ করে। কিছু হয়নি, আমাকে বল, আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। আপু, কিছুই ঠিক হবে না, সব কিছুই শেষ হয়ে গেছে। কান্না করতে করতে জড়িয়ে ধরে কথাগুলো বলছি আমি। যে যে মানুষকে ভালোবাসি সে মানুষটার সাথে আমার বিয়ে হচ্ছে না, অন্য একটা মানুষ যাকে চিনি না জানি না তার সাথে আজকে আমার বিয়ে। কি করে শান্ত রাখবো আপু, তুমিই বলো। আফরোজের কথা শুনে আমি তো সেই লেভেলের অবাক। ও তো কোনো প্রেম টেম করতো না, তাহলেও কার কথা বলছে? আমি বললাম, তুই কার কথা বলছিস? আমি আকাশ স্যারকে অনেক বেশি ভালোবাসি আপু, ওকে ছাড়া আমি বাঁচবো না। কি করব বলো আপু, ওকে মন থেকে না পারছি বুঝাতে, না পারছি বলতে। এখন আমার জানি, এখন তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নিজেরও নাই, তবে মনে মজা করে সব কিছুর বান্দার ভালোর জন্য। তাই বলছি, যা হচ্ছে হতে দে, আশা করি সর্বশেষে তোর ভালোই হবে। আপনারা কিছু মনে না করলে আমরা এখন কন্যার হাতে মেহেদি পরাতে চাই, কারণ মেহেদি পরাতেও সময় লাগে, হাতেও তেমন একটা সময় নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি পড়ানো শুরু করুন। আফরোজা, তুই এখানে বস, আমি একটু দেখি, আজকে বাড়িতে অনেক কাজ আছে, আর নিজের মনকে শান্ত রাখ। আপু চলে গেল আর পার্লারের আপুরা আমাকে মেহেদি দেওয়া শুরু করে দিল, আর আমি চোখ বন্ধ করে বসে আছি। পাক্কা 30 মিনিট সময় নিয়ে মেহেদি দেওয়া শেষ করলাম। আমি অন্যদিকে মুখ ঘুরে বললাম, অনেক সুন্দর হয়েছে। মেহেদি দেওয়া যে বিয়ে আমার ইচ্ছা নাই, সে বিয়ে মেহেদি দিয়ে কি করব। দেখতে দেখতে দুপুর পার হয়ে বিকাল ঘুরে এলো। এর মাঝে আপু এসে একবার আমাকে হালকা কিছু খাবার খাইয়ে দিয়েছে। এখন রুমে আমি একাই বসে আছি। কিছুক্ষণের মধ্যে বউ সাজাতে শুরু করবে। ছেলের বাড়িতে কি আগের জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, কিভাবে সাজাতে হবে না হবে সব কিছু বলে দিছে। তাই আমাকে ধীরে সুস্থে সাজাতে বসে বসে ভাবছি আকাশ স্যারের কথা। একটা মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? একটু দয়া মায়া হলো না? আর কান্না করছি এমন সময় আব্বু আসলো আর বলল, না, আমার এভাবে কান্না করছিস কেন? আমাদেরকে ছেড়ে চলে যাবি বলে কষ্ট পাস না মা? সবাইকে আর দিন যেতে হয়। অনির বাড়িতে জন্ম নিয়েছিস, বিয়ে করতে হবে। তোর যখন মন চাইবে তখনই চলে আসবে। আমরা বাড়িতে যা, তোর বাড়ি ভুলে যাস না। বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছি, কোনো কথা বলতেছি না। এতক্ষণ ধরে যত কষ্ট ছিল সব কষ্ট যেন এখন কমানোর চেষ্টা করছি। জোরে জোরে কান্না করে কি করব, কারোর সাথে কিছু প্রকাশ করতে পারছি না। নিজের ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। এখন যখন সুযোগ পেয়েছি তাহলে জোরে জোরে কান্না করে যাচ্ছি। আবারও পার্লারের আপু এসে আমাকে সাজানোর কাজ শুরু করলো। আব্বু চলে গেল, আমাকে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে।
ব্লাস্ট ম্যাচিং জুয়েলারি সাজিয়ে বসে আছি। সবাই চিৎকার করছে জামাই আসছে বলে। আর আমার মনের ভয়ে বেড়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি অন্য কারো হয়ে যাব বলে। মামুনি, তুমি কি বিয়েতে রাজি আছো? তাহলে 3বার কবুল বলে ফেলো আর কাগজে সাইন করে দাও। এখন যেন কান্নার বাদ মানতেছে না। সব কিছুই এই শেষ হয়ে গেল, কোনো কিছু না ভেবে চিন্তা করে বলে দিলাম আস্তে আস্তে, কবুল বলে দিলাম। সব যখন শেষ হয়ে গেছে তখন এটার বাকি কিছুই হবে। সবাই আলহামদুলিল্লাহ বলুন। আকাশও আলহামদুলিল্লাহ বলল। এখন মাঝখান থেকে পর্দাটা সরিয়ে দিন। ফুলের হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে দেখুক এক বলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সামনের দিকে তাকাতেই হলো, কারণ আপু আমার মুখটা ওপরে তুলে ধরেছে। আমি সামনের দিকে তাকিয়ে সেই লেভেলের অবাক, কারণ আকাশ তার বসে আছে আমার সামনে। আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? কোনো কথাই শুনছি না আমি শুধু আকাশকে জড়িয়ে ধরে আছি। এত কষ্টের পর ওই আল্লাহ আমার কথা শুনে নিয়েছে, আমার প্রিয় মানুষটাকে আমাকে দিয়েছে। আনন্দ তো অনেক প্রকাশ করবই। আফরোজার কপালে চুমু দিয়ে বললাম, যত আনন্দ নেওয়া নিয়ে নাও, বাসর রাতের জন্য বাকিটা রেখে দিও। দুষ্টু কোথাকার, একটুও লজ্জা করে না? হ্যাঁ, আমার লজ্জা করবে কেন? আমি কি মেয়ে মানুষ নাকি? আর তাছাড়া আমি লজ্জা করার মতো এমন কোনো কাজ করিনি যেমন তুমি করেছ। আমি আবার কি করলাম? দেখো, ওই সময় কে ছিল না ছিল সেটা আমি খেয়াল করি নাই। আর কাছে না সেটা তুমি বুঝবে না আমি কেন খেয়াল করি নাই। তোমার মতো নিষ্ঠুর যেই মন একটু মায়া দয়া নাই, সে কি করে আমার ভালোবাসা বুঝবে? আমি তোমাকে জড়িয়ে ধরে আছি কেন? আমার তো তোমার থেকে দূরে থাকার কথা। এখন আমার থেকে দূরে যেতে চাচ্ছ তুমি? যাও, সমস্যা নেই। আজকে না হয় একটা বিয়ে করেছে, 2 দিন পর আরেকটা বিয়ে করব, কোনো সমস্যা নেই। ওই, তুই কি বললি? আরেকবার বল কথাটা। কি ঠিক করে শোন, তোর একটা মাত্র বউ, আর সেটা আমি। আমায় ছাড়া অন্য কারোর চোখের দিকে তাকালে ওই চোখ আমি তুলে ফেলবো। দরকার হলে তোকে আমি খুন করে জেলে যাব। আমাকে খুন করে জেলে গেলে কি তুমি থাকতে পারবা ওই অন্ধকার রুমে একা একা? না পারলে নিজেকেও শেষ করে দেব, তবুও তোকে অন্য কারো হতে দেব না। তুই শুধু আমার। আফরোজা, তুমি বেয়াদব হয়ে যাচ্ছ। আমি তোমার টিচার হই, ভুলে যাও না, রেসপেক্ট মি। ভার্সিটিতে আপনি আমার টিচার, আর এখন আপনি আমার হাজব্যান্ড। আমরা এখন কথা বলতেছি, এর মাঝে আপু আসলো আর বলল, আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, কিন্তু এখন তো আপনাদের খাবার খেতে হবে, তারপর অনেক কাজকর্ম আছে। না, আপনার সবাই আসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আপু, আসো। আপু, আম্মু আরও অনেক ভাবি আমাদের জন্য খাবার নিয়ে আসলো। রুমের মাঝে ভাবি একটা শর্ত দিল। কেমন শর্ত আপনারাই শুনে নেন। কি অদ্ভুত ধরনের শর্ত। নতুন বউ জামাইকে আজকে একটা গেম খেলতে হবে আমাদের সাথে। তবে হ্যাঁ, জিততে হবে অবশ্যই। যে জিতবে তার কথাতেই চলতে হবে হাজব্যান্ড বা ওয়াইফকে। কি খেলা ভাবি? শুরু করতে হবে।
বউকে বউ যা খাবে জামাইও তাই খাইতে হবে। তারপর সেম কাহিনী জামাইয়ের ক্ষেত্রেও হবে। এতে যদি বউয়ের পছন্দের খাবার নাও হয় তাও খেতে হবে। ঠিক আছে, আমি রাজি বলে খাওয়া শুরু করে দিলাম। আমার সামনে অনেক রকমের মিষ্টি রাখা আছে, প্লাস ফুচকা, বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট ইত্যাদি অনেক রকমের খাবার। আইসক্রিমও রাখা আছে। কোনটা খাবো ভাবছি, এমন সময় হুট করে সামনে মিষ্টি দেখতে পেয়ে মিষ্টি খাওয়া শুরু করে দিলাম। ছোটবেলা থেকেই আমি মিষ্টি লাভার, মিষ্টি আমার অনেক পছন্দ, তাই মিষ্টি খাওয়া শুরু করেছি প্রথমে। প্রথম ধাপে আফরোজা মিষ্টি খেয়েছে, তার মানে আকাশকেও মিষ্টি খেতে হবে, না হলে কিন্তু হেরে যাবে। তাই বলছি, আকাশ তুমি শুরু করে দাও। আমি দেখতেছিলাম আফরোজা কি খেতে শুরু করে। প্রথমেই তো দেখি মিষ্টি শেষ করার নাম নেই। এদিকে মিষ্টি আমার পছন্দের তালিকায়। মনে মনে আফরোজাকে বকা দিচ্ছে, অন্য কিছু তো খেতে পারতো, ওই মিষ্টি খেতে হতো। কি আর করার, এত ভেবে কিছুই নেই। মিষ্টি খাওয়া আরম্ভ করে দিলাম। আমি অনেকক্ষণ যাবত একটা করে মিষ্টি খেতে যাচ্ছি। যদি আবার আমার মিষ্টি পছন্দ না হয় তাও খেতে হয়েছে। ভাইয়াও দেখি আফরোজার সমান মিষ্টি খেয়ে ফেলেছে। এবার ফার্স্টে ভাইয়া শুরু করবে, তারপরে আফরোজা। তা ভাইয়া, এবার আপনি কি খাবেন? মনে মনে ভাবছি কি দিয়ে শুরু করা যায়। এমনিতে মিষ্টি খেয়ে পেট ভরে গেছে, তাই কিছু একটা খেতেই হবে। এতক্ষণ মিষ্টি খেয়েছি, এবার একটু ঝাল খাওয়া যাক। তাই কষা মাংস নিয়েছি, ভাত খাওয়া শুরু করে দিয়েছি। মাঝে মাঝে পরোটা দিয়ে মাংস মাখিয়ে খাচ্ছে। আস্তে আস্তে খাওয়া শেষ করে বসে আছে। দ্বিতীয়বার আবার খাওয়া শুরু করলাম। আমার প্রাণপ্রিয় হাজব্যান্ড এতক্ষণ যা যা খাইছে তা আমাকেও খেতে হবে। আমিও কষা মাংস ভাত নিয়েছি, অল্প কয়টা ভাত খেয়েছি, আর সাথে পরোটা আর কষা মাংস, বেশি আর খেতে পারি নাই। আমাদের প্রথম রাউন্ডে জিতে গেছে আকাশ, এবং দ্বিতীয় রাউন্ড হচ্ছে এই যে বড় দেশটা দেখছো, এর দুধ আছে। এই দুধে 2টা আংটি আছে। তোমরা দুজনে যে প্রথমে আংটিটা পাবে সেই অপরজনকে পরিয়ে দিবে, আর যে আগে পরিয়ে দিতে পারবে সেই জিতবা। আমি আর আফরোজা দুজনে হাত দিয়ে খুঁজতেছি আংটি। এইবার স্যারকে হারিয়ে ছাড়বো, তাই ভালোভাবে খুঁজতেছি। আমি খুঁজছি, অথচ দুইটা আংটি আমার হাতে চলে আসছে। আমি যখনই বললাম আমি আংটি পেয়ে গেছি, হাত উঁচু করতে যাব, তখনই আফরোজা আমার হাতটা শক্ত করে ধরে আছে, কোনোভাবেই ছাড়ছে না। আর আমি হাত উঁচু করতে পারছি না। এত খোঁজার পরও আমি পেলাম না। আর এই ব্যাটা একটু খুঁজে পেয়ে গেল। এত সহজে তুমি ছাড়বে না, ভালোভাবেই বুঝতে পারছি। আমি আফরোজার চোখের দিকে তাকিয়ে আছে, ও আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি হঠাৎ করে আফরোজাকে চোখ টিপ মারলাম। আরও এক ধারে এগিয়ে, আরও এক ধারে তাকিয়ে আছে। এই সুযোগে আমি হাঁটা উঁচু করে ফেললাম, আর আফরোজার হাতে আংটি পরিয়ে দিলাম। অন্য আংটি ওর হাতে দিয়ে দিলাম। আমাদের আকাশ বাবাজিকে অনেক শক্ত। আজকের পর থেকে আফরোজাকে আকাশের কথা শুনে চলতে হবে। বিদায়ের কথা শুনে হঠাৎ করে চোখে পানি চলে আসলো। কোনো কথা বলছি না, বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করছি। হয়তো বা এরপর এই বাড়িটা আমার জন্য অতীতের মতো হয়ে আসবে। এতদিন বাড়িতে কেন নিজের বাড়ি বলেই জানতাম, এতদিন এ বাড়িতে কেন নিজের বাড়ি বলেই জানতাম। আজকের পর এই বাড়িটা আমার হয়েও আমার না, কথাটা কেমন যেন কষ্টগুলো মেয়েদের জীবনে, এটা কথাটা কেমন যেন এমন কষ্ট মেয়েদের জীবনে, এটা বাস্তবতায় রূপ নেয় একদিন না একদিন। বিয়ে হয়ে এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে পাড়ি দিতে হয়। যে মানুষগুলোর সাথে ছোট থেকে বড় হয়েছি, সে মানুষকে ছেড়ে অন্য একটা পরিবারে যেয়ে সে মানুষদের সাথে নতুন করে জীবন শুরু করতে হয়।
বাবা, আমার মেয়েটাকে আমি অনেক আদরে বড় করেছি, কোনোদিন কষ্ট পেতে দেই নাই। আমি চাই আমার পরে আমার মেয়ের দায়িত্ব যখন তোমার, তুমি আমার মেয়েটাকে ভালোবাসা দিয়ে রাখো, কখনো কষ্ট দিও না। ভুল করলে মাফ করে দিও, ওকে কষ্ট পেতে দিও না। বাবা, আপনি চিন্তা করবেন না। আপনার বাড়িতে এতদিন আপনার মেয়ে হয়েছিল, যেমন আদরের তেমনি আমার বাড়িতেও থাকবে। আমার বাবা মার মেয়ে হয়ে থাকবে, আর আমার বউ হয়ে। কষ্ট পেতে দেব না। যতদিন বেঁচে আছে এটুকু বিশ্বাস আপনারা রাখতে পারেন। তোমার কথা শুনে খুশি হলাম বাবা। আকাশ, বৌমার কি হয়েছে? এভাবে কোলে কেন নামা? একটু মিষ্টিমুখ করাই। ঠিক আছে, তাহলে রুমে নে। ভাইয়া, এটা কিন্তু ঠিক হলো না। কেন, আমি আবার কি করলাম? এত কষ্ট করে তুমি এত কষ্ট করে তোমার জন্য ফুলসজ্জার খাট সাজালাম, রুমটাকে সুন্দরভাবে সাজালাম, কোথায় টাকা দিবা তা দিলা না, সোজা বউকে নিয়ে রুমে চলে গেলা। এটা কোনো কথা? ও, এই ব্যাপার। আমার রুম আমি যখন ইচ্ছে তখন দিতে হবে। হ্যাঁ, দিতে হবে না, দিলে কিন্তু আমরা অভিশাপ দিব সবাই একসাথে, তখন কিন্তু তোমার জীবন সুখী হবে না। তাই বলছি, টাকাটা দিয়ে দাও, ভালো হবে। কত টাকা লাগে শুনি? তোমার তো অনেক টাকা, বেশি টাকা চাইলেও দোষ নাই, কিন্তু তোমার কথা ভেবে আমরা বেশি টাকা চাইবো না, মাত্র 20,000 টাকা দিলেই হবে। এত টাকা দিতে হবে? আমি কি পাগলা করতে কামড়াচ্ছে নাকি যে এত টাকা দিব? ভাইয়া প্লিজ এমন করো না, দিয়ে দাও প্লিজ। এই জন্য তো বলি, ভাইয়া আমার অনেক ভালো আছে। এবার চলো আমরা যাই, আমাদের কাজ শেষ। পাগল কোথাকার, সবগুলোই পাগলের দল। আমি আমার রুমে চলে গেলাম, যে দেখি আফরোজা বসে আছে। আমি বললাম, তোমার জ্ঞান ছিল কখন? কিছুক্ষণ আগে আমি স্যারের পা ধরে সালাম করতে যাব, এমন সময় স্যার আমাকে ধরে ফেললো আর বলল, এইসব তুমি কি করছো? আমাকে বলেছে বিয়ের দিন নাকি হাজবেন্ডকে সালাম করতে হয়, তাই সালাম করতেছি আপনাকে। দেখো, আমি এসবই বিশ্বাসী না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে নেই। মানুষকে আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ জীব। যেহেতু তুমিও মানুষ, আমিও মানুষ, আমাদের মধ্যে পার্থক্য এতটুকুই, তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, তাছাড়া কিছু না। আমার সামনে মাথা নিচু করবে না। স্যারের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গেলাম। আমি কিছু না ভেবেই স্যারকে জড়িয়ে ধরলাম আর বললাম, প্রথম দিন আপনাকে দেখে ক্রাশ খেয়েছিলাম, দ্বিতীয় দিন আপনার ভয়ঙ্কর রূপ দেখে বাস, তারপর আপনার পিছু ছাড়তে ইচ্ছে হয়নি। অনেক সময় আপনার কাছে শাস্তি পেয়েছি, তারপরও ভালোবেসে গেছি, এখনও ভালোবাসি। হয়েছে, অনেক ভালোবাসি। এখন ফ্রেশ হয়ে আসো, দরকার হলে আমাকে বলবা, সংকোচ বোধ একদম করবা না। আমি আগে তোমার বেস্ট ফ্রেন্ড হব, তারপর তোমার হাজব্যান্ড, বুঝলে? প্রত্যেকটা সম্পর্কে একটা ভালো বন্ধুত্ব রাখা উচিত, তাহলে যে কোনো সম্পর্ক ভালো দিকে যায়। ওয়ার্ড্রোব তোমার জন্য শাড়ি রাখা আছে, যে পরে নাও আর ফ্রেশ হয়ে আসো। ওয়াশরুমের দরজা থেকে স্যারের কথা মতো ওয়ার্ড্রপ থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লেহেঙ্গা চেঞ্জ করে নীল রঙের একটা শাড়ি পরে নিলাম। এখন যে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার শরীরে ভারী একটা ওজন উঠিয়ে দিয়েছে। কেউ যার জন্য ঠিক মতো দাঁড়াতেও পারছিলাম না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি স্যারও জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। ওয়াশরুমের দরজা থেকে তাকিয়ে দেখি আফরোজা বের হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখলে অনেক সুন্দর লাগছে। নীল পরে দাঁড়িয়ে আছে আমার সামনে, কোমর ছাড়া লম্বা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুখের মাঝে বিন্দু বিন্দু ফোঁটা পানি জমে আছে। ঠোঁট দুটো গোলাপি রং, একদম হালকা লিপস্টিকও আছে। স্যার সারাক্ষণ ধরে তাকিয়ে আছে আমার দিকে। আমি আসতেছি স্যারের কাছে, গিয়ে বললাম, কে দেখছেন?
এভাবে? হঠাৎ এই কথাটা আমার কানের কাছে এসে বলাতে আমি চমকে উঠলাম আর বললাম, না মানে কিছু না। তো এখন কি কিছু খাবার খাবে নাকি ঘুমিয়ে পড়বে? আজকে অনেক খাবার খেয়েছি, আর খেতে ইচ্ছে করছে না। তাহলে যাও ঘুমিয়ে পড়ো, অনেক ক্লান্ত তুমি, কারণ তুমি অনেক দুর্বল আছো। অন্য সময় ফুল সোজা করা যাবে, এখন ঘুমিয়ে পড়ো, তাহলে ভালো লাগবে তোমার দিন। সত্যি বলতে বিরক্ত লাগতেছে অনেক বেশি, কিন্তু কি করব, কাকে বলবো বুঝতে পারছি না। আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আর আজকে ফুলসজ্জা হবে কথাটা বলে আস্তে আস্তে স্যারের দিকে আগাচ্ছি। দিন অনেক দুষ্ট হয়ে গেছো, যাও ঘুমিয়ে পড়ো। এতদিন কি ঘুমানোর জন্য অপেক্ষা করছি নাকি? আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন, আজকে আমি তার শোধ তুলব। কি করবে শুনি? আপনি দেখেছেন আমি কি করতে পারি? হ্যাঁ দেখতে চাই, তোমার মতো পিচ্ছি মেয়েও কি করতে পারে। পিচ্ছি বলে ইগো হার্ট করলেন? আচ্ছা দেখেন এই পিচ্ছি কি করতে পারে। কথাটা বলে আস্তে আস্তে আকাশ স্যারের ঠোঁটের সামনে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। আমি কিস করেই যাচ্ছি, আকাশও আমার সাথে রেসপন্স করছে। এখন এইভাবেই পাগল করেছো, পরে কিন্তু নিতে পারবে না। আকাশও আমার সাথে রেসপন্স করছে। 10 মিনিট কিস করার পর আমরা দুজনে হাঁপাচ্ছি। আমি বললাম, আমি কি আপনার মতো আনরোম্যান্টিক নাকি? এতদিন অপেক্ষা করছি ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার, আজকে যখন পাইছি তখন ছাড়বো বা কেন? তাহলে চলে যাওয়াই যাক অন্য পৃথিবীতে, যেখানে ভালোবাসা পরিপূর্ণ। আমরা দুজন ডুব দিয়ে দিলাম ভালোবাসার সাগরে। সারা রাত দুজনেই সময় কাটিয়ে ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। উঠে গোসল করে ডাকলাম গোসল করার জন্য। এই যে শুনছো, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে যাবে না? যাব। সারা রাতে ঠিক মতো ঘুম হয়নি, চোখ খুলতে পারছি না। উঠেছে গোসল করে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। আমি নামাজ পড়ে প্রতিদিন হাঁটতে চাই, তাই দেরি হয়েছে। চলো নিচে যাওয়া যাক। উনি চলে যাওয়ার পরে আমিও নামাজ পড়ে নিচে যেয়ে আম্মুকে রান্নায় সাহায্য করতে শুরু করছি। বৌমা, তোমার কাজ করতে হবে না, তুমি বলে রুমে যাও, রান্নার কাজ করার জন্য অনেক লোক আছে। আমি জানি অনেক লোক আছে রান্না করার জন্য, আজকে আমি নিজের হাতে রান্না করতে চাই, সবাইকে নিজের হাতে খাওয়াবো রান্না করি। বাহ ব্রহ্মা, প্রথম দিনেই তুমি রান্না করছো, এটা তো ভালো বিষয়। আসলে না, ছেলের পছন্দ আছে বলতে হবে। আব্বুর কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। কিছুটা রান্না বান্না কাজ শেষ করে আমি রুমে গেলাম। এর মাঝে আকাশ চলে আসলো। আমি বললাম, এতক্ষণ কোথায় ছিলে, এত দেরি হলো কেন? আমি নামাজ পড়ে প্রতিদিন হাঁটতে চাই, তাই দেরি হয়েছে। চলো নিচে যাওয়া যাক। আমরা দুজনে চলে গেলাম নিচে নাস্তা করতে। আম্মু আমাদের সবাইকে নাস্তা দিতেছে। আমি আম্মুকে বলেছিলাম আমাদের সাথেই নাস্তা করতে, কিন্তু আম্মু এখন খাবে না, পরে খাবেন। আমরা খাচ্ছি। আম্মু আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। কষা মাংস আর সাথে পরোটা করা হয়েছে, সাথে পায়েস, যা বরাবরই খেতে পছন্দ করি। ডাইনিং রুমের সাথে কি সবাই নাস্তা করা শুরু করে দিয়েছো? ভাইয়া, আব্বু সবাই আমাকে রেখে নাস্তা খাওয়া শুরু করে দিয়েছো? বাহ, অনেক ভালো। আমাকে ভুলেই গেছো বাড়ির মানুষ। আমি তোকে কেউ বলে নাই, তুই অনেক রাতে ঘুমিয়েছিস, তাই তোকে কেউ ডিস্টার্ব করে নাই। এখন চল, এখন যখন চলে এসেছিস পরে নাস্তা করতে হবে। আমিও কিছু শুরু করে দিলাম। আজকে কিন্তু রান্নাটা সেই হয়েছে আম্মু। রান্না বা সেই হবে না, আজকে আমার বৌমা রান্না করছে। মেয়েটা দেখতে যেমন লক্ষ্মী, রান্নার প্রতিও তেমন একটা লক্ষ্মী আছে। আকাশ বলতেই তো তোর পছন্দ আছে, অনেক ভালো। ওনার কথা শুনে অনেক লজ্জা পেয়েছি, এমনিতেই খেতে পারছি না। অচেনা মানুষের সামনে খাওয়াই একটু অন্যরকম বিষয় হয়ে যায়। যতই আপন হোক, তাও তো এই মানুষগুলোর সাথে ছিলাম না, কিন্তু সবাই অনেক ভালো মনের মানুষ। ভাইয়ার কানের কাছে যে বললাম কালকে বাসরাত কেমন কাটলো, আস্তে আস্তে বলতেছি। এটাকে বলে কপালে কোথায় আমরা আর কোথায় মিষ্টি খেলে তুমি।
তোরা দুজন খাবার টেবিলে বসেই কি খুসুর ফুসুর করছিস? কিচ্ছু না আব্বু। বৌমা, তুমি খাচ্ছ না কেন? লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার আপনজন। তুমি তোমার বাপের বাড়িতে যেমন ছিলা, এই বাড়িতেও তেমনি থাকবে। নিজের ইচ্ছে মতো চলাফেরা করবে, এমনকি খাওয়া দাওয়া। আর হ্যাঁ ভাবি, চিন্তা করো না, তোমাকে জ্বালানোর জন্য তোমার একটা দেবর আছে। শুধু ভাইয়াকে ভালোবাসলে চলবে, আমাকে একটু ভালোবাসা দিও। আমি জানি না ভাইয়া কিছু মনে করবে না, ভাই তাই না ভাইয়া? মা, ভাইয়া তোর তো হিংসা হয় কেন? আমি তো ভাবির কাছে একটু আদর ভালোবাসা চাইছি, বেশি কিছু চাই না। আর আমি জানি ভাবি আমাকে অনেক ভালোবাসে, তাই না ভাবি বলো? আমি আমার ভাইকে অনেক বেশি ভালোবাসি। ভালোই পারিস। এখন ভাইকে পর করে ভাবিকে আপন করে নিস। আমার নাস্তা করা শেষ করে আমি রুমে চলে গেলাম। ওইখানে থাকলেই দুই ভাইয়ের ঝগড়ায় দিতে হতো, যদিও বা দুজনে খুব হাসি খুশি, পুরো পরিবারটাই হাসি খুশি। খুবই ভালো লাগছে এখানে আমি আনমনে দাঁড়িয়ে আছি, এসব ভাবছি। হঠাৎ মনে হলো কেউ আমার কোমর জড়িয়ে ধরেছে। ধরে ঘাড়ে কিস করতেছে। আমি কিছুটা কেঁপে উঠলাম। কি করছো? ছাড়ো না, কেউ চলে আসবে তো। এখন আর কেউ আসবে না। নতুন বিবাহিত দম্পতির রুমে তেমনভাবে কেউ আসে না। আফরোজ থেকে আমার থেকে ঘুরিয়ে বললাম, তোমার রূপের নেশায় পাগল আমি। কি করছো? ছাড়ো না, কেউ চলে আসবে তো। কোনো কথা না বলে আকাশের চোখের দিকে তাকিয়ে আছি। আকাশের চোখটা অনেক সুন্দর। কি করছো বুঝতে পারছি না, এক ধ্যানে তাকিয়ে আছি। কি করছে বুঝতে পারছি না, এক ধ্যানে তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎই মনে হচ্ছে কেউ আমাকে কিস করেই যাচ্ছে। আমার ধ্যান ভেঙে গেল। বুঝতে আর বাকি নেই যে আকাশ কিস করে যাচ্ছে। আমিও রেসপন্স করলাম। আসলে অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। এমনিতে ওর দিকে তাকিয়ে থাকলে আমাকে নেশা লেগেছে, তাই ওপর এমনভাবে তাকিয়ে আছে যে নিজেকে আড়ালে রাখতে পারলাম না। ওই ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। কোমর জোরে ধরে আছে। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। কপালে একটা কিস করলাম। ভালোবাসি প্রিয়। আমিও রেসপন্স করতে শুরু করলাম। মাথা নাড়িয়ে হ্যাঁ ছোট উত্তর দিলাম। আমিও বললাম আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা কথা বলতেছি এমন সময় আকাশ দরজা নক করার শব্দ আসলো, আর আকাশ আমাকে ছেড়ে দিল। দরজা খুলে দিলাম আর বললাম, হ্যাঁ আয় তোরা ভিতরে আয়। সরি ভাইয়া, তোমাদের রোমান্স টাইমে ডিস্টার্ব করার জন্য, কিন্তু কি কর না এসে পারলাম না। আমরা আফরোজাদের সাথে কিছু কথা আছে। ভাবি, এখানে একটা শাড়ি আর কিছু জুয়েলারি দিয়েছিল, আজকে এগুলোই পরবা। তোমাকে তো সবই দেখতে আসবে, আত্মীয় স্বজনরা। মামি বলেছে কাপড় আজকে পরতে। মাথা নাড়িয়ে হ্যাঁ ছোট করে উত্তর দিলাম। ভাইয়ার দিকে তাকিয়ে আমারও হাসি পাচ্ছে অনেক। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন, আমরা সবাই টাকা পাই। ওদের কথা শুনে বুঝতে পারলাম না কেমন হয়েছে। আফরোজার দিকে তাকিয়ে দেখি ও হাসছে, তাই বললাম, এভাবে হাসছে কেন? হাসবো না তো কি করব? হ্যাঁ, আমার ঠোঁটে লিপস্টিক খেয়েছো, ঠিক আছে, তাড়াতাড়ি মুছে দাও। খেয়ালের খোলার দরকার ছিল। আকাশের সামনে আয়না ধরে বললাম। বোকামি কাণ্ড দেখে নিজেরই লজ্জা লাগছে, কি আর বলবো। এদিকে আসো, আমি মুছে দেই। আমার শাড়ির আঁচল দিয়ে মুছে দিলাম। এদিকে আসো, আমি মুছে দেই। আমার শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মুছে দিলাম আর বললাম, দিলে তো একটা লজ্জা পাইয়ে। ফুলসজ্জার রাতে লজ্জা তো ভাঙিয়ে দিয়েছে, তারপরে এত লজ্জা কোথায় রাখো তুমি? যেদিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, এই ব্যাটা এমন কেন? সামনাসামনিও লজ্জা দিচ্ছে, একটুও লজ্জা বলতে কিছু নাই নাকি? এভাবে কি এমন ভাবছো? তুমি যেমন বউ পাখি, লজ্জা থাকলে তো তোমাকে আদর করতে পারবো না, তখন আবার আনরোমান্টিক হাজব্যান্ডও বলবে। এত রোমান্টিক হতে হবে না, যতটুকু আছে ততটুকুই ভালো। এখন সরেন আমার সামনে থেকে, আমার অনেক কাজ আছে। আপনার মতো আজাইরা বসে নেই। তোমাকে আদর ভালোবাসা দেওয়া ছাড়া তোমার আবার এত কাজ কিসের শুনে?
তুমি কি ভুলে গেছো কালকে আবির আফরিন আপুর বিয়ে? আমাদের বিয়ে হবে বেশি না, মাত্র 2 দিন হয়েছে। নিজের কথা না ভেবে আরেকজনের বিয়ের কথাটা ভাবা সত্যি এটা অন্যরকম না? তবে যাই হোক, মনে করে ভালোই করেছ। আমাকে ওর সাথে থাকতে হবে, শপিং করতে হবে, অনেক কিছু করতে হবে। তো এখন কি করবেন মশাই? এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি কাজও করবেন কিছু? না না, দাঁড়িয়েছে কোথায়? একটা কাজ করছি। বউকে আদর ভালোবাসা দাও, বউকে আদর ভালোবাসা দেওয়া একটা কাজ। এই কাজ না করলে ঘরের মহারানী তো রাগ করবে। আগে ঘর সামলে তারপর বাইরেরটা দেখব। আমরা কথা বলছি এমন সময় আবির এসে কাশি দিল। তাড়াতাড়ি আফরোজাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে গেলাম। সরি ভাইয়া, তোমাদের রোমান্স টাইমে ডিস্টার্ব করার জন্য, কিন্তু কি করব, না এসে পারলাম না। আমার আফরোজার সাথে কিছু কথা আছে। তুই নিশ্চয়ই ভুলে গেছিস। ও নিশ্চয়ই ভুলে গেছিস, ও তোর ভাবি। ভাবি বলে ডাক। শোনো, তোমার বোনের কি পছন্দ না পছন্দ তুমি তো বেশি সবাই জানো, তাই আজকে শপিংয়ের দায়িত্বটা আমি তোমাকে দেই। আমার সাথে থাকবে বউ আর জিনিসপত্র কেনার জন্য, আর ভাইয়া তুমি কিনবা আমার জিনিসপত্র। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার বলুন আর কি কি করতে হবে? বেশি কিছু না করলেই হবে। আর হ্যাঁ, আমরা যে হানিমুনে যাব ওইটার ব্যবস্থা তুমি করবা, টাকাগুলো রেডি রাখো। আমি বলছিলাম কি, হানিমুনে যে টাকা দিয়ে যাবি ওই টাকা দিয়ে তুই একটা নতুন খাট কিনে নে। কারণ আমার ভাইটা আবার আফরানের প্রেমে পাগল হয়ে গেছে। অনেক বেশি খাট ভেঙে ফেললে সে ভয় আছে। দুই পাগল ভাইয়ের দুষ্টুমি দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই ভাবতে পারছি না। তাই আমি বললাম, তোমরা নিজেদের কথা নিয়েই থাকো, আমি গেলাম কাজ করতে। অনেক কাজ আছে, বিয়ে বাড়ি সাজানো বাদে আরও অনেক কিছু আছে করার। কালকে আবার সকাল সকাল গায়ে হলুদে রেডি করতে হবে। আমি আম্মুর সাথে কাজে লাগে পড়ি। কথাটা বলে রুম থেকে বের হয়ে গেলাম। ভাইয়া তুমি ভাইয়া দিলে তো ভাবির সামনে আমার মান সম্মানটা নষ্ট করে। আগে খালি বিয়েটা হোক, তারপর তোমাকে আমি দেখে নেব। কি দেখবি? এখন দরকার হলে ছবি তুলে নেই, তাও দেখি নে, কোনো সমস্যা নেই আমার। আমি তো সত্য কথা বলছি। যে টাকা দিয়ে হানিমুনে যাবি ওই টাকা দিয়ে একটা খাট কিনে নে নতুন, তাহলে খাট ভাঙবে না। খাট ভাঙলে আমি কিনে নেবো, টেনশন করতে হবে না। তুমি শুধু হানিমুনের টিকিটের ব্যবস্থা করে কথাটা বলেই আমি চলে গেলাম। বিয়ে করবে নিচে, সব কিছু করবে নিচে, মিষ্টিও খাবে নিচে, তারপরও টাকা খরচ করবেন, নিজের বড় ভাইয়ের। এটা কোনো কথা? বড় ভাই হওয়ার সত্ত্বেও যে কত কষ্টের তা আমি আমার ছোট ভাইকে দেখে ভালো মতোই বুঝতে পারছি। যাই হোক, এত ভেবে চিন্তে কোনো কিছু করা যাবে না। একটু পরে আমরা শপিংয়ে বের হব, তাই নাস্তা করে নিলাম আর অপেক্ষা করে থাকলাম। ড্রয়িং রুমে বসে সবাই নিচে এসে পড়েছে রেডি হয়ে, কিন্তু আফরোজা এখনও কোনো খোঁজখবর নাই। ওরা এখনও রেডি হওয়া নাই। তাই আমি রুমে গেলাম। আবারও গিয়ে দেখি আমার সামনে একটা ব্ল্যাক বড়ি দাঁড়িয়ে আছে, কালো শাড়ি পরেছে, চুলগুলো এলোমেলো অবস্থায়, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক, কাজল কালার চোখ, যেন দ্বিতীয় দফা শহীদ হয়ে গেলাম। আমি আস্তে আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, এত সাজার কি আছে? আমি তো এখন ফুলসজ্জা করতে পারবো না, এখন মার্কেটে একটু কম সাজলেও তো হয়। আমি আর আফরোজা একই সাথে নিচে নামতেছি। এমন সময় দাদি বলে উঠল, আমার বড় দাদুভাই আর নাত বউকে দেখতে সেই রকম লাগছে, যেন সেরা জুটি তারাই পাবে। আবার দাদু ভাই দেখি হিংসা হচ্ছে। একটু হিংসা হওয়া ভালো দাদু, ও জানো না এখনো সিঙ্গেল আছে, বিয়ে হতে এখনো অনেক সময় বাকি। এবার চলো সবাই মার্কেট করতে। আমরা সবাই চলে গেলাম মার্কেট করতে। প্রথমে দিয়ে আমার জন্য জামা কাপড় কিনলাম, মানে শেরওয়ানি প্লাস পাজামা, সুন্দর শু, একদম জামাই সাজানোর জন্য যা যা লাগে সব কিছু কমপ্লিট করে দিলাম। আফরোজা ভাবাইকে বললাম, এবার বলো তোমার বোনের কি রকম জিনিস পছন্দ? দেবর আমার, তোমার যেমন পছন্দ তুমি তেমন কিনা আমার আপুকে অনেক বেশি খুশি হবে। আর তাছাড়া তোমার শেরওয়ানির কালার অনুযায়ী আমার আপুর লেহেঙ্গাটা কিনলে আমি মনে করি ভালো হবে বেশি। হ্যাঁ, তোর ভাবি যা বলেছে তা একদমই ঠিক বলেছে। তুই বরং ম্যাচিং করো লেহেঙ্গা কেন, ততক্ষণে আমরা গিয়ে জুয়েলারি কিনে নিই। ঠিক আছে, তোমরা বরং ওই দিকে যাও, আমি এই দিকটায় যাচ্ছি।
আমি আর আফরোজা মিলে দুজন একটা জুয়েলারি দোকানে ঢুকলাম। ঢুকে অনেক প্রকার জুয়েলারি কিনলাম বউয়ের জন্য। হঠাৎ এই একটা গহনা থেকে আমার চোখ আটকে গেল। তাই আমি আফরোজাকে বললাম, তুমি এগুলো ঠিক করে দেখে নাও সব ঠিক আছে কিনা, আমি ওই দিক থেকে আসি। কথাটা বলে পাশের দোকানে চলে গেলাম আর এই জুয়েলারি কিনে নিলাম। এখন আপাতত আফরোজাকে বললাম না, পরে বলে দেব। জুয়েলারি কিনে শেষ করে এসে বললাম, তোমার কি কেনাকাটা শেষ হলো? এখন ওদিক দিয়ে আবিরও খোঁজ নিলাম। ওরও লেহেঙ্গা কেনা শেষ। আমরা দুজনে মিলে আবুরে চলে গেলাম। সবে একসাথে একটা হোটেলে রাত্রি খাবার খেয়ে যার যার রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। বাসায় ফিরে মর্নিং হতে অনেক কাজ বাকি, তাই আর বেশি সময় লেট করা যাবে না। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। আমি উঠে যে নামাজ পড়তে গেলাম। মসজিদে যাওয়ার সময় আফরোজাকে ডাক দিয়ে গেলাম। নামাজ পড়ে এসে দেখি বাড়ির কাজ অনেকটা শেষ, সাজানো গোছানো হয়ে গেছে, প্রায় সব কিছুই কমপ্লিট। অন্যদিকে ছেলেকে গায়ে হলুদ লাগানো হচ্ছে। যদিও বা হলুদ লাগানো আমার তেমন একটা পছন্দ না, তারপরে কি করব, ছোট ভাই যখন লাগাতেই তো হবে। আমি ওদের মাঝে যেয়ে একটু হলুদ লাগালাগি খেলা খেললাম। খেলার পরে যে রুমের মাঝে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ হলুদ নিয়ে যাবে বাড়ির বড়রা। আমার ওখানে কোনো কাজ নেই আর আমি যেতে চাইবো না, না করে দিয়েছে যে একবার রাতে যাব বরের সাথে। ও সে এত দাদু, ভাবি সবাই চলে গেছে। হলুদ নিয়ে আমি রুমে এসে দেখি আকাশ এখনও ঘুমিয়ে আছে। ওইদিকে বরকেও সাজানোর জন্য তাড়া দেওয়া হচ্ছে, কারণ বিকেল পাড়ায় পার হয়ে গেছে আর এই মশাই এখনও ঘুমিয়ে আছে। তাই আমি ডাকলাম, এই যে শুনছো, ওঠো না। কেন একটু পর যে আমাদের বের হতে হবে, তোমার কি খেয়াল আছে? লেট হয়ে গেছে, তুমি ও শিট, এত লেট হয়ে গেছে, তুমি আমাকে এখন ডাকছ? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। আবির রুমে গিয়ে দেখি মহারাজ শুয়ে শুয়ে ফোন টিপতেছে। তাই বললাম, আপনার রেডি হতে হবে না? আমি তোর জন্যই অপেক্ষা করতেছি ভাইয়া। এখন তাড়াতাড়ি ওঠ, তোকে রেডি করে দিয়ে আমি নিজেও রেডি হব। ওকে বল ফ্রেশ হয়ে আসলাম। আর আস্তে আস্তে ভাই আমাকে রেডি করে দিল, দিয়ে সে নিজেও চলে গেল। আর আমি মেসেজের মাধ্যমে আফরিনের সাথে গল্প করে যাচ্ছি। আফরোজে এসব কাজ করার জন্য অনেকে আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু পরে বরযাত্রা বের হব সবাই। আজকে আমার বর পূর্বে, অথচ আমি বসে আছি আমার জামাইয়ের বাড়িতে। একটু খারাপ লাগছে, কিন্তু কি করব, এ বাড়ির বড় বউ আমি। যদি বিয়ের সময় না থাকি তাহলে অনেক কথা শুনতে হবে, সবাই তাই বাধ্য হয়ে থাকতে হবে। কিছু করার নাই। এইসব কথা ভাবতে হচ্ছে। আস্তে আস্তে রেডি হয়ে নিলাম। একটা লাল কালারের লেহেঙ্গা পরে নিলাম। নিজে নিজে সাজছি। পার্লার থেকে লোক এসেছে সবাইকে সাজানোর জন্য, কিন্তু আমি নিজে সাজবো বলে পার্লারের লোককে না করে দিয়েছি। আমার রেডি হওয়ার কমপ্লিট হয়ে গেছে। আফরোজের রেডি হওয়া শেষ, কিন্তু আয়নার সামনে বসে গলা খালি, কোনো গয়না পরা নেই। তেমনভাবে সব পরা শেষ, গলাটা এখনও ঝুলে আছে। কালকের যে নেকলেসে কিনেছিলাম ওটা খুলে আফরোজের গলায় পরিয়ে দিলাম। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে আমার ধ্যান ভেঙে গেল। আয়নার দিকে তাকিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে, আমার গলায় সুন্দর একটা নেকলেস পরিয়ে দিল। আমি অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, আকাশকে দেখছি। আকাশ সরকার আমাকে গয়নাটা পরিয়ে দিচ্ছে এবং চুলটা ঠিক করে দিল। এই তো আমার মহারানীর রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মহারানীকে দেখে আমি নিজে ক্রাশ খেয়ে গেছি, আর অন্যরা তো জাস্ট অজ্ঞানের ব্যবস্থা। আকাশের কথা শুনে একটু হেসে দিলাম। লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছি। এত লজ্জা পেও না, তোমার এই লজ্জা প্রতিরূপ দেখলে আমি যে পাগল হয়ে যাই, বুঝছো না কেন? আমরা কথা বলছি, এমন সময় আম্মু আসলেও বলল, তোদের দুজনের রেডি হওয়া হইলে চল। সবাই রেডি হয়ে বের হয়ে গেছে। অলরেডি গাড়ি নিয়ে তোরাই বসে আছিস, তাড়াতাড়ি আয়। এমন সময় আম্মু আসলে বলো, হ্যাঁ আম্মু এখনও যাচ্ছে। আমি আর আফরোজে যাবো বাইকে। দুজনে বের হলাম। আমরা বের হওয়ার কিছুক্ষণ আগে বরের গাড়ি বের হয়ে গেছে। অলরেডি প্রায় 30 মিনিট জার্নি করার পরে আমরা চলে এসেছি। বিয়ে বাড়িতে সবাইকে ভেতরে ঢোকানো হয়ে গেছে। আপাতত বাড়িতে এসে আমাকে ভুলে গেছে, নিজের বোনের ঘরে চলে গেছে। আমিও আশা বরের সাথে বসে আছি। কিছুক্ষণ পর বরকে রুমে নিয়ে যাওয়া হলো এবং দুজনে একই রুমে বসে তাদের সহানুভূতি নিয়ে বিয়ে বরণের কাজ শুরু করে দিল।
বিয়ে করানো শেষ করে আমাদের বিদায় হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। এখানে বিদায় শেষ হওয়ার পর বাড়ি চাইতে চাইতে রাত 1টা প্রায় বেজে গেছে। আগে আফরোজা আরও ভাবিরা আফরিনকে বাসার ঘরে বসিয়ে দিয়েছে। যখনই আমি রুমে যাব তখনই আমি তার সামনে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া রুমের সামনে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যেতে দাও আমাকে রুমের ভিতরে। যেতে তো দেবো অবশ্যই, তাই আমার আর তার আগে টাকা দাও। যে রুমটা কষ্ট করে এত সুন্দরভাবে সাজিয়েছে তার জন্য টাকা তো পাই, আমরা পাই না কি বলে সবাই? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন, আমরা সবাই টাকা পাই। বাসরাতে আমাদের সাথে এমন করেছিলেন আপনি, এখন তাড়াতাড়ি টাকা ছাড়েন, না হলে কিন্তু যেতে দেব না। এমনি অনেক লেট হয়ে গেছেন। বলে বলে বলি জায়গা পেলো না আর আটকানো। আচ্ছা বলো সবার কত টাকা চাই? বেশি না, মাত্র 20,000 টাকা। এত টাকা? ভাইয়া তোর বেলা তো মাত্র 10,000 টাকা নিয়েছিলাম, আর তুই কেন আমার বেলা এত টাকা নিচ্ছিস? সেটা কিন্তু ঠিক না। টাকা দিলে দরজা খুলবো, না হলে খুলবো না, সোজা কথা। টাকা দিলে দরজা খুলবো, না হলে খুলবো না, সোজা কথা। কি আর করব, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তারপর কিছু করার নেই, তাই বাধ্য হয়ে টাকাটা দিয়ে দিলাম আর দরজা খুলে দিলাম। আমিও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আস্তে আস্তে আরফিনের কাছে যাইতেছি আমি। আফরিনের সে আমাকে সালাম করতে যখনই পায়ে দিবে তখনই আমি ধরে ফেললাম আর সোজা করে দাঁড় করিয়ে বললাম, তোমাকে আমার পায়ে না, আমার বুকে, বুঝলে? আমার কথা শুনে আফরিন আমাকে জড়িয়ে ধরলো, আমি আফরিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে দুজনে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বললাম। একটা কথা বলবো তোমাকে সত্যি করে। বলো। জানো আবির, তুমি যখন আমার সাথে প্রেম করেছো অনলাইনে, তখন আমি তোমার সাথে প্রেম করি নাই। তুমি আসলে প্রেম করেছিলে আফরোজার সাথে। সে আমাকে কথা দিয়েছিল তোমাকে আমার সাথে প্রেম করিয়ে দিবে, তাই সে শুধু তোমার সাথে প্রেম করে দিয়েছে আমাকে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আফরিনের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শেষ পর্যন্ত আমি কি না ভাবির সাথে প্রেম করলাম? এটা মানা যায়? মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাও বললাম, যাও, যা হবার হয়ে গেছে, এসব বাদ দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি আর কোনো সময় অন্য কিছু নিয়ে ভাববো না, বুঝলে পাগলি? আমার এখন চলো, ফুলসজ্জাটা এখনো বাকি আছে। আফরিনকে কোলে করে নিয়ে খাটের উপরে বসাইলাম আর আমিও এক লাফ দিয়ে খাটে উঠলাম, কিন্তু দুঃখের বিষয় এমন জোরে লাফ দিয়ে যে আমরা দুজনে খাট ভেঙে ঠাস করে নিচে পড়ে গেলাম। ও আল্লাহ, আমার মনে হয় ভেঙে গেছে। আমার কর্মকাণ্ডেও নিজেও অবাক হয়ে গেলাম। এটা কেমনে হলো? ফুলসজ্জার কিছুই হলো না, তার আগেই খাট ভেঙে ফেললাম আমরা। এভাবে খাটটা ভেঙে গেল, অথচ কিছুই হলো না। সবাইকে মুখ দেখাবো কিভাবে? বাসর রাতে কিনা খাট ভেঙে ফেলেছে নতুন বউ জামাই, এটা কি মানা যায়? সবাই তো শুনে হাসবে। তুমি কি পারো নাই নতুন একটা খাট ঢুকাইতে? কি খাট ঢুকিয়েছ? রুমে উঠতে না উঠতে খাট ভেঙে গেল। আমি কি জানতাম যে খাটটা ভেঙে যাবে? এই সব কিছু হচ্ছে আকাশ ভাইয়ের অভিশাপে। ভাই আমার বারবার খাট ভাঙার অভিশাপ দিয়েছে, যে ভাইয়ের অভিশাপ কাজে লেগে গেছে। কি আর করব বলো, যা হওয়ার হয়ে গেছে। এখন চলো দুজনে একসাথে ঘুমিয়ে পড়ি, বাকিটা কালকে দেখা যাবে কি করা যায়। আর কোনো কথা না বলে আমরা দুইজনে ঘুমিয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেছে, অনেক ক্লান্ত। ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। এতক্ষণ একা শুয়েছিল না, এখন এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে সেও তাকিয়ে আছে আকাশের দিকে। একদিনে এইভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন কেন? এখন না একটা জিনিস মন চাইতেছে আমারে, তুমি জানো কি? এত রাতে তোমার আবার কি মন চাইতেছে শুনি? আমার একটা কিউট ছোটো মোটো একটা আকাশ চাই, যে আমাকে সারাক্ষণ আমার মোবাইলে ডাকবে আর আমাকে জ্বালাবে, বুঝলে মাই ডিয়ার হাজব্যান্ড? শুধু বুঝলাম না, তার জন্য তোমার অনুমতি দরকার ছিল। তুমি যখন দিয়ে দিয়েছ তখন আর কি, এখন থেকে আমাদের নতুন জীবনে পা ফেরার দিন শুরু হয়ে গেল। চলো ঘুমানো যাক, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? তারপরে দুজনে চলে গেলাম ভালোবেসে অন্য এক সাগর দেশে, যেখানে সুখ আসুখ বিনিময় সাগর ছাড়া কিছু নেই।
ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকলো এক টুকরো সুখ। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। উঠে নামাজ পড়ে ও আকাশের নামাজে পাঠিয়ে দিলাম। নিচে চলে গেলাম আম্মুর সাথে নাস্তা বানাতে। এত সকাল সকাল কেউ তেমন একটা উঠে নাই, শুধু আমি, আম্মু আর আকাশ আর আব্বু উঠেছি। বাড়িতে যেহেতু কোনো ছোট বাচ্চা নাই, তাই তেমন একটা ঝামেলাও নাই। আমাদের উঠে নাস্তা বানিয়ে টেবিলে নাস্তা দিলাম সবাইকে। তবে আজকে এখনও আবির আর আফরিন ওঠে নাই ঘুম থেকে। আম্মু আমাকে বলল, বৌমা, আমার রুমে খাটের উপরে একটা শাড়ি আর কিছু জুয়েলারি আছে। তুমি যে ওইগুলো যে তোমার বোনকে দিয়ে এসো, আর বলবে শাড়ি ওই জুয়েলারি এগুলো যেন আজকে পরে। ঠিক আছে আম্মু। আমিও আমার রুমে যেয়ে এক শাড়ি আর জুয়েলারি নিয়ে চলে গেলাম। যে টোকা দিতেছি দরজা খোলার জন্য, কিন্তু কেউ দরজা খুলতেছে না। আমি না যে বাড়ি জোরে দিব, অমনি আকাশও চলে আসলো আমার সাথে। এইভাবে ডাকছো কেন? ঘুমোতে দাও, আর একটু পরে উঠবো। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসা শুরু করেছে নতুন বউকে দেখবে বলে। তাই আম্মু বলেছে কাপড়গুলো, জামা কাপড়গুলো, জুয়েলারি এগুলো দিতে। আপুকে এতক্ষণ ধরে ডাকছি, কিন্তু ওঠার নামগন্ধই নেই। দরজায় জোরে জোরে বাড়ি দিলাম। দরজা ধাক্কানোর শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি আবিরকে ডাক দিলাম, আবির উঠো, কে যেন আমাদের ডাকছে। হ্যাঁ, উঠেছি, তুমিও যাও, ওর সঙ্গে এসো, আমিও আসছি। এখন দরজা খুলে সামনে দেখি ভাইয়া আর ভাবি দাঁড়ানো। রে, এত দেরিতে ঘুম ভাঙলো? কখন থেকে ডাকছে? আফরোজা, এগুলো দিয়ে দাও, আফরানকে আর পড়তে বলো। এগুলোই কথাটা বলে যখন চলে যেতে যাব, তখন আবির বলল, আরে ভাইয়া, আমাদের রুমে নতুন একটা দোকানের ব্যবস্থা করো। কালকে রাতে খাটটা ভেঙে গেছে। আগেই বলেছিলাম নতুন একটা খাট দিও, ভালো লাগলো না। এখন তাহলে দিতে বলছিস, তাই তো? একদম হাসবে না। তোমার অভিশাপ কাজে লেগে আছে। তোমার অভিশাপের জন্য কালকে আমার ফুলসজ্জারে কিছুই হলো না। ওটাই বউয়ের হাতে বকা খাইলাম। ভাঙা খাট রুমে রাখার জন্য এখন তাড়াতাড়ি খাট চেঞ্জ করার ব্যবস্থা করো ভাইয়া। ওকে, তুই কোনো চিন্তা করিস না, তোর রেডি হয়ে নিচে যাই, এখনই তোর খাট চেঞ্জ হয়ে যাবে। শাড়ি আর জুয়েলারিটা দিয়ে দিলাম। আপনি কি রেডি হয়েছিলে? আমরা দুজন একসাথে নিচে চলে গেলাম, দিয়ে নাস্তা করে নিলাম। আস্তে আস্তে বাড়ি ভর্তি মেহমান আসতে শুরু করেছে আফরিনকে দেখার জন্য। সবাই মেহমান আফরিনের প্রশংসা করতেছে, শুধু আফরিনের নয়, আফরোজারও প্রশংসা করতেছে। একই সাথে দুই বউয়ের দেখতেছে। অনেকে তার জন্য অনেক খুশি। আমার বাড়িতে সবাই খুশি। আমাদের বাড়িটা এভাবে আনন্দ দেখতে দেখতে 3-4 বছর বের হয়ে গেল। আমাদের মাঝ থেকে এখন আমাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে 2টা। আমার একটা ছেলে আরিয়ান খান, বয়স মাত্র 4 বছর, আর আবিরের 2 মেয়ে, বয়স 5 বছর, রিমি আর মিমি। বাড়িতে এমন সুখে সংসারে ভরে উঠেছে, আনন্দেতে সব কিছু করেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমার ছেলে আরিয়ান চলে আসছে আর কথা বলতে শুরু করে দিয়েছে। আব্বু আব্বু শোনো না, একই কথা আছে। হ্যাঁ বাবা, বলো তো, কি বলবো? আব্বু আব্বু আমাকে মার দিয়েছে। হ্যাঁ, তোমার আম্মুকে আমি শাস্তি দেব? এত বড় সাহস! আমার ছেলে কোথায় সে? এই তো দরজার সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের কাহিনী দেখতেছি। ছেলেকে তো আদর করে করে এখানে মাথায় তুলে দিয়েছো। একটু পড়তে বসলেই তার ঘুম পায়, খিদে পায়, এটা পায় সেটা পায়, পড়তে চায় না। এর থেকে তো মিমি আর রিমি ভালো আছে। কত ভালো মেয়ে, কি সুন্দর পড়াশোনা করে দুজনে। আমার 2 আম্মুও চলে আসে, আমার সাথে চলো, আমরা 3জন সবাই মিলে একসাথে খেলা করব। আরিয়ান বাবু শোনো, পড়াশোনা করতে হয় না, না হলে আরিয়ান বাবু শোনো, পড়াশোনা করতে হয়, না হলে তো বড় হবে কিভাবে? আর তোমার আম্মুকে অনেক শাস্তি দেব তোমাকে মারার জন্য। তুমি পড়াশোনা করবো তো বাবা? হ্যাঁ করবো আব্বু, আমি পড়াশোনা করব। এই তো, ভালো ছেলে। আফরোজা, দেখেছো, তুমি শুধু শুধু ছেলেটাকে মার দাও। আফরোজা তোমার কে? তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। ছেলেকে লাই দিচ্ছ তো, তাই দাও, তোমাকে দেখাচ্ছি মজা। আকাশের পেছনে আমি দৌড়াচ্ছি, আর আকাশ আমার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। মিমি, আরিয়ান, আমরা 3 জন আজকে ঘুরতে যাব।
রিমি মিমি আমি তোমাদের রেডি করিয়ে দিই, আর আবির তুমি আমাদের আরিয়ান বাবাকে রেডি করিয়ে দাও। তোমাকে আমি রেডি করে দেই, তারপরে অনেক ঘোরাঘুরি করব। আমি আর আফরোজা দুইজন এই দাঁড়িয়ে দেখছি তাদের কাণ্ড। আবির আর আফরিন আপু আমার ছেলেকে অনেক ভালোবাসে। অন্যদিকে আকাশ রিমি আর মিমিকে সারা কিছু বোঝে না। রিমি আর মিমি হচ্ছে আফরিন আর আবিরের মেয়ে, জমজ মেয়ে। আমাদের ভালোবাসা পরিপূর্ণ পেল। আমাদের আরিয়ানকে দিয়ে আর আবির আর আফরিন আপুর ভালোবাসা পূর্ণতা পেল রিমি আর মিমিকে দিয়ে। সারা জীবন আমাদের সংসার এরকম সুখী হয়ে থাকবে তো আকাশ? যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই সংসারটা হবে আমার যে বেঁচে থাকার শেষ অঙ্গীকার। নিশ্চয়ই সবাই কত খুশি আমাদের ছেলে মেয়েকে নিয়ে। সবাই অনেক খুশি, আমরাও খুশি। আজ 5 বছর পরে একটা কথা বলতে মন চাইছে অনেক বেশি। বলবো আকাশ? হ্যাঁ বলো। কি পড়া শিখাইলা স্যার? শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত নিয়ে গেলা। তোমার বাবুর আম্মু আজ কিন্তু তোমার উপর একটুও রেগে নেই। তোমার বাবুর আম্মু তোমার কাছে শুধুই ভালোবাসা চায়, বুঝলে বাবুর আব্বু? আমার বাবুর আম্মু তো অনেক বেশি কিউট, জায়গা থেকে ভালোবাসতে মন চায়। বাবুর আব্বুর সারা জীবন ভালোবেসে যাব। যতদিন না এই দুনিয়ায় শান্তি পাইতেছি ততদিন এই বাবুর আম্মুকে অনেক ভালোবেসে যাব। কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে বললাম, বুঝলে বাবুর আম্মু? সেই আগের মতোই রয়ে গেছে দুষ্টু জামাই। তুমি তো আগের মতো হয়ে গেছো। বউপাকে ভালোবাসি অনেক বেশি, সারা জীবন বেসে যাব। আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে। সারা জীবন, শেষ নিঃশ্বাস অবধি ভালোবাসবো। ভালোবাসি।